হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে SEC 1 পেপারটি রয়েছে মিউজিয়াম, জাদুঘর ও লেখাগার, এই পেপারটি, এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো পাশে তোমাদের যে SEC A1 পেপারটি রয়েছে হিস্ট্রিক্যাল ট্যুরিজম, ঐতিহাসিক পর্যটন, এই পেপারটির যে গ্রুপ এতে যে 50 নম্বর এবং ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যে 30 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার দেখা একটি স্মৃতিসৌধ বা ঐতিহাসিক স্থাপনার উপরে 1000 শব্দের একটি প্রতিবেদন লেখো। এক্ষেত্রে তোমরা তাজমহলের উপরে এই 1000 শব্দের প্রতিবেদনটি তোমরা লিখবে। তা আজকের এই ভিডিও ক্লাসে সেইটা নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত, এবং আলোচনার শেষে এই তাজমহলের উত্তরটি 1000 প্রতি শব্দে তোমরা কীভাবে লিখবে সেই উত্তরটিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। তাই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা যারা এই ক্লাসে পড়ছো। তো একবার আমরা দেখিনি যে আমাদের বিষয়টিতে কী রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স বা পাস, ফার্স্ট সেম SEC 1 মিউজিয়াম যাদের রয়েছে, ফিফথ সেম SEC A1 যাদের হিস্ট্রিক্যাল ট্যুরিজম রয়েছে, তাদের জন্য 50 মার্কের 30 নম্বর ফার্স্ট সেম, 50 মার্কসের ফিফথ সেমদের জন্য। এখানে 1000 প্রতি শব্দের 1000 ওয়ার্ড এর জন্য তৈরি করতে হবে তোমাদের তাজমহল। এখন এই তাজমহলের উপরে বিস্তারিত আলোচনা করার আগে একটু শর্টকাটে এটাই বলার, আমরা মূল অ্যান্সারে যাওয়ার আগে আমরা এটাই নিয়ে আলোচনা করব। দেখো, এই নোটসটাকে 1000 ওয়ার্ডে লিখতে গেলে আমরা একটা ভূমিকা প্রথমে ভূমিকা লিখব এবং তার বিভিন্ন পয়েন্ট ধরে ধরে এটাকে আমরা আলোচনা করব। তা ভূমিকায় আমরা এটাই লিখব যে দেখো, তাজমহল হচ্ছে মুঘল যুগে তৈরি হয় এবং একটা মুঘল যুগের একটা প্রধান স্থাপনা, এবং ভারতবর্ষের যত ঐতিহাসিক পর্যটন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই তাজমহল। ইউনেস্কো 1983 খ্রিস্টাব্দে এই তাজমহলকে সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হিসেবে কিন্তু ঘোষণা করেছে। এখন তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান, আমরা সবাই জানি। তার প্রিয়তমা যে পত্নী, দ্বিতীয় পত্নী মুমতাজ মহল, আরজু বানু বেগম, তার মৃত্যুর পর মানে তার চতুর্দশ যে কন্যা গৌহর বেগম, তার জন্মের সময় তার এই দ্বিতীয় স্ত্রী মারা যান, এবং মারা যাওয়ার পর তিনি শোকাহত হয়ে পড়েন শাহজাহান, এবং তার স্মৃতির রক্ষার্থে তার কবরের উপরে তৈরি করেন এই বিশ্ববিখ্যাত তাজমহল। এখন এই তাজমহল, এগুলো নিয়ে আমাদের একটা ভূমিকা লিখতে হবে অল ওভার। এরপরে আমরা যেটা লিখব সেটি হচ্ছে, দেখো, প্রভাব। এই তাজমহল তৈরি করার উপরে, এই তাজমহলের উপরে তৈরি করার সময় কি কি প্রভাব পড়েছিল। তা প্রথমত তাজমহল তৈরি করার সময় প্রভাব পড়েছিল পারস্য দেশের যে সংস্কৃতি, তার প্রভাব পড়েছিল। ভারতে যে মুসলিম সংস্কৃতি রয়েছে তার যে স্থাপনা, তার যে স্থাপত্য রীতি, মুসলিম স্থাপত্য রীতি, তার একটা প্রভাব পড়েছিল। এবং সমসাময়িক বিশ্বের অন্যান্য অনেক সভ্যতার যে ঐতিহ্য মানে স্থাপত্য কৌশল, সেটা কিন্তু এর উপরে প্রয়োগ করা হয়েছিল। যেমন এই তাজমহল তৈরি করার আগে যেমন হুমায়ুনের মাজার আছে, সমাধি, যেমন ইতিমাদ-উদ-দৌলা যেটা নূরজাহানের পিতার যে সমাধি, যাকে আমরা শিশু তাজ বলি, তার সেটাকেও কিন্তু অনুকরণ করা হয়। এছাড়া শাহজাহানের নিজের তৈরি যে দিল্লির জামা মসজিদ, সেই জামা মসজিদের কিছুটা অনুকরণ কিন্তু করা হয়েছিল এই তাজমহল নির্মাণের ক্ষেত্রে। এবং তাজমহল নির্মাণের উপরে পারস্য দেশীয় এবং মধ্য এশিয়ার যে তৈমুর রঙের যে বিভিন্ন স্থাপনা, তারও কিন্তু প্রভাব এসে পড়ে এই তাজমহলের উপরে। তো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রভাবের উপরে, যে তাজমহল তৈরি করার সময় যে কী কী প্রভাবের উপরে পড়েছিল বা কাজ করেছিল। এরপরে দেখো, বাগান। দেখো, তাজমহলের সামনে একটা বিরাট বড় বাগান রয়েছে, যাকে আমরা বলবো চাহার বাগান। এই মুঘলরাই প্রথম এই চাহার বাগান ভারতবর্ষে নিয়ে আসে, বিশেষ করে বাবর যেমন শালিমার বাগ তৈরি করেছিলেন, যেখানে মূল বাগানটাকে 4টি ভাগে ভাগ করে তার মাঝ বরাবর কিন্তু পথ তৈরি করা হতো, এবং সেখানে একটা মাঝে একটা চৌবাচ্চা তৈরি করে, জলের চৌবাচ্চা তৈরি করে একটা ঝর্ণার আকার দেওয়া হতো, ফোয়ারা করা হতো। এটার মূল ছিল যে চারবাগের মূল উদ্দেশ্য হচ্ছে স্বর্গের বাগান, যেখানে 4টি নদী বেরিয়ে সেটি চারদিকে কিন্তু প্রবাহিত হয়েছে। তাই এখানে যমুনাকে পাশে, যেহেতু যমুনার পাড়ে এটি তৈরি করা হয় এই তাজমহল, তা যমুনাকে সেই স্বর্গের নদী হিসেবে ধরা হয়, এবং সেখান থেকে এই পাশে এই বাগানটি কিন্তু তৈরি করা হয়। এবং এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, গোলাপ ফুল, ড্যাফোডিল বলে একটা ফুলের গাছ, এগুলো কিন্তু এখানে লাগানো হয়, এবং একটা বিস্তীর্ণ অঞ্চল মানে খুব বড় এরিয়া করে এই বাগানটি কিন্তু তৈরি করা হয়েছিল। এই জন্য মুঘলদের এই চাহারবাগ, ভারতবর্ষে যত স্থাপনা তারা তৈরি করেছে, এই বাগান
কিন্তু তার মধ্যে একটি উল্লেখযোগ্য যে বাগান করা হয়েছিল এই তাজমহলের সামনে, এবং এই বাগানের মাঝ বরাবর ছিল জলের একটা লম্বা চৌবাচ্চা, যেখানে তাজমহলের প্রতিচ্ছবি কিন্তু সেখানে ধরা পড়তো বা সেখান থেকে দেখা যেত, এবং তার দুধারে ছিল সারিবদ্ধ গাছ, যেটা আমরা তাজমহলের সচরাচর ছবিতে আমরা কিন্তু দেখতে পাই। তো এই যে বাগান, এই বাগানের কথা বলছিলাম, চাহারবাগ, এই বাগান নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এই পয়েন্টে। হ্যাঁ, ইসমাইল খাঁ যিনি এই বাগান তৈরি করেছিলেন মুঘলদের এই তাজমহল তৈরি করার ক্ষেত্রে। এবার আসি ইমারত। দেখো, শুধুমাত্র যে তাজমহলই ইমারত তা কিন্তু নয়, তাজমহলকে কেন্দ্র করে কিন্তু আরও অনেক ইমারত তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু তৈরি হয়েছে। তাজমহলের সমগ্র অঞ্চলটা একটা বড় পাঁচিল দিয়ে দুর্গের মতো এলাকা তৈরি করা, এবং যমুনার দিকটা কিন্তু কোনো পাঁচিল দেওয়া নেই, কিন্তু আর বাকি 3 দিকটা কিন্তু পাঁচিল দেওয়া আছে, উঁচু পাঁচিল, যেখানে সেই পাঁচিলের উপরে আবার ছাদ দেওয়া রয়েছে, এবং কিছু কিছু জায়গায় টাওয়ারের মতো চৌকি, মানে যেখানে পাহারাদাররা পাহারা দিতে পারে এরকম কিন্তু চৌকিরও ব্যবস্থা করা রয়েছে, যেগুলি এখন বর্তমানে করা হয়েছে মিউজিয়াম হিসাবে, যেগুলোকে এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এবং তার যে তাজমহলে ঢোকার যে প্রধান ফটক, যেটা সাদা মার্বেল পাথরে তৈরি করা হয়েছিল একদম প্রথমে, সেই গেট পার করেই কিন্তু আমাদের তাজমহলে প্রবেশ করতে হবে, এবং তার ডান দিকে এবং বাঁ দিকে, মানে পূর্ব এবং পশ্চিম দিকে, পূর্ব দিকে রয়েছে একটা মসজিদ, যেখানে নামাজের জন্য যে জায়গাটা ব্যবহার করা হয়, এবং তার ঠিক উল্টো দিকে একটা ভারসাম্য রক্ষা করার জন্য একটা জাওয়াব বানানো হয়েছিল, যে জাওয়াবকে অতিথিশালা হিসাবেও কিন্তু ব্যবহার করা হতো। এবং এই মূল যে চৌহদ্দি তাজমহলের পাঁচিল দিয়ে ঘেরা, এর বাইরেও কিন্তু মমতাজের, শাহজাহানের অন্যান্য যেসব স্ত্রীরা ছিলেন তাদের সমাধি দেওয়া আছে, এবং তাদের যে প্রিয় পরিচারিকা তাদেরও কিন্তু সমাধি বা কবর কিন্তু এইসব জায়গায় রয়েছে। তাহলে শুধুমাত্র তাজমহল স্থাপনা নয়, তাজমহলের প্রবেশ করার যে মূল ফটক, এবং সেখানে প্রবেশ করার পরে তার ডান দিকে বাঁ দিকে, একদিকে জাওয়াব, একদিকে রয়েছে তার মসজিদ, হ্যাঁ, এরকম ইত্যাদি কিন্তু ইমারত এখানে রয়েছে। তাই অন্যান্য অনেক যে ইমারত রয়েছে তাজমহলকে কেন্দ্র করে, এটাকে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। অ্যাকচুয়ালি এটাকে তোমাদের এই যে পেপারটি হিস্ট্রিক্যাল ট্যুরিজম প্র্যাকটিস এবং থিওরি, থিওরি মানে তোমরা লিখে দেবে, এবং প্র্যাকটিস মানে কি, যে তোমরা সারে জমিনে সেই জায়গায় তোমরা ভ্রমণ করবে, তোমরা সেখানে গিয়ে একটা রিপোর্ট লিখবে, রিপোর্টটা লিখে সেটাকে প্রতিবেদন হিসেবে জমা দিতে হবে। তাহলে তোমাদের সেখানে যেতে হবে, কিভাবে তোমরা যাচ্ছ, কিভাবে ঘুরছো, কিভাবে দেখছো, কোন জিনিস কীভাবে ক্রম পর্যায়ে তোমরা লিখছো, এটাই কিন্তু এই কোশ্চেনের মূল বিষয়বস্তু। তাহলে আমরা কি আলোচনা করলাম? এর ভূমিকা, প্রভাব, বাগান এবং এর ইমারত। এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর ভিত্তি। ভিত্তি মানে ভিত। তাজমহল যে ভিতের উপর তৈরি করা হয়েছিল, একটা বর্গাকার চৌকো একটা ভিতের উপর তৈরি করা হয়েছিল। 300, যে বাগানটা তৈরি হয়েছিল সেটা 300 মিটার বাই 300 মিটার গুণ 300 মিটার এরিয়া, কিন্তু ভিত যেটা তৈরি করা হয় একেবারে যমুনার পাশে। এখন এই অঞ্চলটি ছিল মহারাজা জয় সিংহের। হ্যাঁ, শাহজাহান এই জায়গায় তার তাজমহল বানাবেন বলে তিনি তার কাছ থেকে এটা ক্রয় করেন। এই অঞ্চলটা ছিল আগ্রার একেবারে দক্ষিণ দিকে, কিন্তু এই জয়সিংহকে আগ্রার মাঝখানে একটা প্রাসাদ তাকে দেওয়া হয়, এবং তার বদলে এই জায়গাটি তিনি ক্রয় করেন। প্রায় 3 একর জায়গা জুড়ে, এই যমুনার পাশে 3 একর জায়গা জুড়ে মাটি খুঁড়ে গর্ত করা হয়। যেহেতু নদীর পাশে, তাই নদীর একটা ভাঙন আছে, এই ভাঙনকে রোধ করার জন্য এই 3 একর জায়গা গর্ত করে খুঁড়ে সেখানে আলগা মাটি ফেলা হয়, এবং একটা উঁচু প্রায় 50 মিটার উঁচু একটা পুরো ভিত এখানে কিন্তু তৈরি করা হয়, এবং তার উপরে নির্মাণ করা হয় এই তাজমহল। তাই তাজমহল তৈরি করার ক্ষেত্রে এই ভিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিত্তি, যেটা ভিত, সেটাকে কিন্তু আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে গম্বুজ। দেখো, তাজমহলের যে মূল মানে কক্ষ, সেখানে কিন্তু রয়েছে মুমতাজের সমাধি, তার উপরেই তাজমহলটা তৈরি করা। এবং তাজমহলের সবথেকে আকর্ষণীয় যেটা বিষয়, তার মাঝখানে রয়েছে এক বিশাল বড় গম্বুজ, যে গম্বুজ তৈরি করেছিলেন কনস্টান্টিনোপল থেকে আগত এক উস্তাদ ইসমাইল খাঁ। ইসমাইল খাঁ তিনি তৈরি করেছিলেন এই গম্বুজ, যাকে শতাব্দীর প্রথম গম্বুজ নির্মাতা হিসেবে তাকে উল্লেখ করা হয়। এবং একটা বড় সিলিন্ডার ড্রামের উপরে কিন্তু এই গম্বুজটা তৈরি করা হয়। এর ঠিক নিচে রয়েছে কিন্তু এই সমাধি, এবং এই সমাধি বলতে মুমতাজের সমাধি। পরবর্তীকালে যখন শাহজাহান মারা যায়, তখন শাহজাহানকে এনেও এখানে তার পুত্র ঔরঙ্গজেব এই মুমতাজের পাশেই সমাধি দেওয়া হয়। একমাত্র এই ব্যাপারটাই
তাজমহলের যে সমতা বা ভারসাম্যতা সেটাই নষ্ট করেছে, যেহেতু এটা পরবর্তীতে তৈরি করা হয়, তাই এটা আলাদাভাবে এখানে একটা ভারসাম্য বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, তাজমহলের মূল আকর্ষণ তাহলে কি, এর গম্বুজ, বিশাল বড় আকৃতির একটা গম্বুজ, এবং যে গম্বুজের উপরে রয়েছে কিন্তু আবার একটা চূড়া, যে চূড়াতে একটা পদ্ম ফুল আছে এবং তার উপরে রয়েছে একটা সোনার তৈরি একটা দণ্ড, যে দণ্ডটা আগে সোনার ছিল কিন্তু বর্তমানে এটা এখন ব্রোঞ্জের তৈরি হয়েছে, পরে ব্রোঞ্জ দিয়ে সেটাকে তৈরি করে রাখা হয়েছে। এবং এর একদম মাথায় রয়েছে চাঁদ, যে চাঁদের দিকটা নির্দেশ করা আছে স্বর্গের দিকে। তো একটা বিরাট চিন্তা ভাবনা করে কিন্তু এই গম্বুজ বানানো হয়েছিল, এবং তাজমহলের প্রধান আকর্ষণই হচ্ছে এই গম্বুজ। তো এই গম্বুজটা নিয়ে আমাদের এখানে আলোচনা অবশ্যই করতে হবে। এরপরে দেখো মিনার আমরা দেখেছি মসজিদে থাকে লম্বা করে, তাই এখানে তাজমহলেরও কিন্তু চারদিকে 4টি মিনার আছে, এবং সেগুলোর সমদূরত্ব বজায় রেখে মিনার করা হয়েছে, এবং এই মিনারগুলিতে নামাজ পড়া হয়, এবং এখানে 4টি করে তার তালাতে এগুলো ভাগ করা আছে, এবং এই মিনারটি কিন্তু সুদৃশ্যভাবে তৈরি করা হয়েছিল। এরপরে দেখো আমরা যেটা দেখব চূড়া বলতে এই যে মূল যে গম্বুজ, তার উপরে যে চূড়ার কথা আমি একটু আগে গম্বুজের ক্ষেত্রে বললাম, যেখানে একটা পদ্ম ফুলের উপরে একটা স্বর্ণদণ্ড এবং তার উপরে কিন্তু চাঁদ রাখা আছে, যে সেই চূড়াটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করতে হবে। চূড়া বানিয়েছিলেন এই সোনার যে চূড়া, ভারতীয় এক শিল্পী, তিনি কিন্তু এই চূড়াটি বানিয়েছিলেন। এরপরে দেখো তাজমহলের মতো এত সুন্দর একটা স্থাপনা, যে স্থাপনা নিয়ে বিশ্বের বিভিন্ন শিল্প বিশেষজ্ঞ পার্সি ব্রাউন, আনন্দ কুমার স্বামী, হ্যাবেলস, এনারা কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাই এরকম একটা বড় স্থাপনা কারোর একার দ্বারা নির্মাণ করা এটা সম্ভব নয়। তাই সেই সময়কার বিশ্বের বিভিন্ন ব্যক্তি, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা বিভিন্ন কাজে পারদর্শী, তাদেরকে এনে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। যেমন পারস্য দেশীয় ওস্তাদ ঈশা, তাকে প্রধান স্থপতি বলা হয়। যেমন হচ্ছে আমাদের বেনারসের পুরু, তিনি ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক, তিনি সব কিছু দেখভাল করতেন। তারপরে যেমন রয়েছে চিরঞ্জিলাল, ভারতবর্ষের চিরঞ্জিলাল, যিনি দিল্লি থেকে তাকে আনা হয়েছিল মোজাইক খোদাই করার জন্য। তারপর পারস্য দেশ থেকে একজনকে আনা হয়, তিনি তৈরি করেন যে চারুলিপি, যত নকশা আছে সেই নকশাগুলো কিন্তু তৈরি করা হয়। কেউ এই বিষয়ে প্রধান রাজমিস্ত্রি একজন ছিলেন, প্রধান তত্ত্বাবধায়ক একজন ছিলেন। তাই একজন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রধান যেসব বিখ্যাত ব্যক্তি সেই কাজে পারদর্শী, তাদেরকে এনে কিন্তু নির্মাণ করা হয়েছিল এই তাজমহল। তাই তাজমহলের নির্মাণ একজনের দ্বারা নির্মাণ নয়, এখানে অনেক ব্যক্তি কিন্তু এখানে একটা ইনভলভ ছিল। বাগান একজন করেছিলেন ইসমাইল খাঁ। তা এক্ষেত্রে দেখো, এরপরে যেটা আমরা আলোচনা করবো কারিগর। তা কারিগরের ক্ষেত্রে আমরা বললাম যে অনেক কারিগর এখানে রয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিকে এখানে এনে এখানে এই কারিগরদের দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছিল তাজমহল। এরপর দেখো যে বিষয়টা হচ্ছে উপাদান, যে তাজমহল তৈরি করতে গেলে যে মাল ম্যাটেরিয়াল, সেটাকে কিভাবে কোথা থেকে আনা হয়। দেখো তাজমহল যখন প্রথম তৈরি করা হয় তখন তাজমহলের সামনে একটা 15 কিলোমিটার লম্বা একটা রাস্তা, একটা ঢালু পথ তৈরি করা হয়, এবং প্রায় 30টি বলদের সাহায্যে একটা বিশেষ ধরনের গরুর গাড়ি ব্যবহার করা হয় এই পাথর টেনে তোলার জন্য, এবং সেখানে কপি কল ব্যবহার করা হয়। কপি কলগুলোকে ঘোরানোর জন্য গাধা এবং ষাঁড়কে ব্যবহার করা হয়, এবং এইভাবে একটা প্রকৌশলী ব্যবহার করে কিন্তু এই তাজমহল নির্মাণ করা হয়। এবং তাজমহল নির্মাণ করার ক্ষেত্রে বিভিন্ন পাথর ব্যবহার করা হয়। এই শাহজাহানের আগে যেমন জাহাঙ্গীর বা আকবর, তাদের সময় যত স্থাপনা তৈরি করা হয়েছে মুঘল যুগে, সেগুলো কিন্তু যেমন হচ্ছে এই লালকেল্লা বলা যায়, বা আকবরের যে আমলে যে ফতেপুর সিক্রি, এগুলো কিন্তু সব লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। কিন্তু শাহজাহান প্রথম এই তাজমহলে ব্যবহার করেছিলেন সাদা মার্বেল পাথর। হ্যাঁ, সাদা মার্বেল পাথর তিনি রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন, মানে আলো প্রবাহী, যেখান থেকে আলো পাস করবে এমন আর অস্বচ্ছ সাদা মার্বেল। পাঞ্জাব থেকে এনেছিলেন মধ্যমানের ঈষৎ লাল পাথর। আফগানিস্তান থেকে এনেছিলেন বৈদুর্যমণি, নীলকান্তমণি। শ্রীলঙ্কা থেকে এনেছিলেন উজ্জ্বল রঙের নীলাভ পাথর। চীন থেকে, তিব্বত থেকে এনেছিলেন সাদা পাথর বা স্ফটিক যাকে বলা হয়। তো এরকম প্রায় 28-30 রকমের পাথর কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই তাজমহল কিন্তু নির্মাণ করা হয়। এগুলো হচ্ছে এর উপাদান। এবং এই তাজমহল নির্মাণ করার ক্ষেত্রে প্রায় 22 বছর সময় লাগে। তবে 22 বছর সময় লাগার আগে এখানে এই যে মূল ভিত্তি, যেখানে যেটা কবর, যেটা একদম মাঝখানে যে কবর বা ভিত, যে এবং তাকে ঘিরে যে ভিত, যেটা 50 ফুট যে উঁচু করে যে ভিত, 50 মিটার উঁচু করে যে ভিত তৈরি করা হয়, এটা তৈরি করতে 12 বছর সময় লাগে। মুমতাজ মহল মারা যাওয়ার পর 1631 সালে এর নির্মাণ কার্য শুরু হয়।
তারপর 12 বছর পরে গিয়ে 48-এ গিয়ে 48 নয়, এখান থেকে 12 বছর পরে এর শুধু ভিতটা তৈরি করা হয়েছিল। এবং এরপর তার যে আশেপাশের আর অন্যান্য কাজকর্ম তৈরি করতে লেগেছিল আরও 10 বছর। 1648 নাগাদ এই তাজমহলের নির্মাণ কার্য শেষ হয়। তবে এর আনুষঙ্গিক আরও কিছু এটা ওটা তৈরি করতে, যেমন হচ্ছে তার বাইরে পাঁচিল আছে, মসজিদ আছে, জাওয়াব আছে, সামনের মূল ফটক আছে, এগুলো তৈরি করতে সময় লেগেছিল আরও 4 বছর। তাই এটা 1652-তে গিয়ে এর নির্মাণ কার্য শেষ হয়, যেটা বলা হচ্ছে যে 22 বছর এর সময় লেগেছিল। এরপরে দেখো যেখানে খরচ, দেখো তাজমহলের মতো একটা স্থাপনার নির্মাণ করতে যে কত টাকা ব্যয় হয়েছিল এটা নিয়ে সঠিক হিসাব দেওয়া কিন্তু সম্ভব নয়। কিছু সমস্যার কারণে এখানে বিভিন্ন ধরনের হিসাব দেখানো হয়। তবে সেই যুগের যে অর্থনীতি তার প্রেক্ষাপটে যে এত শ্রমিকের যে শ্রম, এত মালপত্র, তার সঠিক মূল্যায়ন করা কিন্তু সম্ভব নয়। তবে অনুমান করা হয় প্রায় 32 মিলিয়ন ভারতীয় টাকা, মানে বিশেষ করে 3.5 কোটি টাকা কিন্তু এই তাজমহল নির্মাণ করতে ব্যয় করা হয়েছিল। তবে সেই সময়কার যে এই যে এত মানুষের শ্রম, এত একটা সরকারি রাজার নির্দেশে হয়তো সবাই বেগার শ্রমের সাহায্যে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। তাই অ্যাকচুয়ালি এর যে সঠিক খরচ কত বলা সম্ভব নয়। এক কথা এটা অমূল্য, এর কোনো মূল্য সীমা নেই। ইতিহাস, দেখো ইতিহাসের ক্ষেত্রে যদি বলি, তা তাজমহল প্রথম নির্মাণ করছেন কে? শাহজাহান। কিন্তু শাহজাহান যেই তাজমহল নির্মাণ শেষ হয়েছে সঙ্গে সঙ্গে তার পুত্র ঔরঙ্গজেব কর্তৃক তিনি বন্দী হন, সিংহাসনচ্যুত হন, আগ্রা দুর্গে বন্দী হয়ে যান, গৃহবন্দী। এবং তা বলা হচ্ছে যে বাকি জীবনটা তিনি কিন্তু এই আগ্রা দুর্গের বসে তার জানলা দিয়ে এই তাজমহলের দিকে তাকিয়ে তার জীবনটা কাটিয়েছেন বাকি সময়টা। এরপরে যখন ব্রিটিশরা ভারতবর্ষে এলো তখন 1857 সালে যখন এই অযোধ্যায় যে সিপাহী বিদ্রোহ হয় এবং সিপাহী বিদ্রোহ দমন করা হয়, সেখানে ব্রিটিশ যে সিপাহীরা ছিল তারা এই তাজমহলকে বিকৃত করার চেষ্টা করেন এবং কিছু সরকারি আধিকারিক তারা বাটালি দিয়ে এই যে তাজমহলের দেওয়ালে বিভিন্ন ধরনের মণিমুক্তা ছিল সেগুলোকে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে 19 শতকের শেষে গিয়ে লর্ড কার্জন এর সংস্কার করার জন্য একটা পরিকল্পনা করেন এবং তার সামনে যে বাগান, সেই বাগানটাকে একটু চেঞ্জ করেন। এই যে ইংরেজ পার্ক আছে লন্ডনে বা ইংল্যান্ডে যেসব পার্কগুলো হয় ব্রিটিশ পিরিয়ডের পার্ক, সেরকম পার্কের রূপ দেওয়া হয় সামনের এই বাগানকে, এবং বর্তমানে কিন্তু সেই রূপটাই আমরা দেখতে পাই। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1942 সালে, তখন জাপান জার্মানি তাদের বিমান বাহিনী দ্বারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের শত্রুপক্ষের ঘাঁটিগুলিতে তারা বোমা ফেলছে। এই ভারতবর্ষ তারা ইংরেজরা রয়েছে, এখানেও তারা তাদের শত্রু। তো এখানে যাতে তারা বোমা না ফেলতে পারে, মানে এখানে তাদের বিমান বাহিনীর বোমা পড়তে পারে একটা আশঙ্কা করা হয়েছিল। এবং পরবর্তীকালে 1965 এবং 1972 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ বাধে, তখন পাকিস্তান বিমান বাহিনী যাতে এখানে বোমা ফেলতে না পারে তার জন্য উঁচু করে, মানে তাজমহলকে পুরো একটা বাস দিয়ে ভাড়া করে ঘিরে ফেলা হয়েছিল, ঢেকে ফেলা হয়েছিল, যাতে বিমান থেকে বিমান চালকেরা তারা যেন বুঝতে না পারে, তাদের মধ্যে একটা ভ্রম তৈরি হয়। তা এরপরে এগুলো ছিল তাজমহলের একটা পুরনো ইতিহাস, মানে শুরু করার পরে কিছু কিছু গুরুত্বপূর্ণ টার্নিং এগুলো। তো এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে এর ইতিহাসের পর্বে। এরপরে দেখো পর্যটন। এখন বর্তমানে ভারতবর্ষের একটা প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে তাজমহল। সারা বিশ্ব থেকে এখানে প্রায় 3 লক্ষ পর্যটক এখানে আসেন বছরে, তার মধ্যে প্রায় 2 লক্ষই বিদেশীয়। ভারতীয় পর্যটক বছরে প্রায় 1 লক্ষ আসেন এবং ভারতীয়দের ক্ষেত্রে প্রায় 40 টাকা এর প্রবেশ মূল্য। সার্কভুক্ত যেসব দেশগুলো আছে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সেই সব দেশগুলোর ক্ষেত্রে মাত্র 530 টাকা, এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা ধার্য করা হয়েছে। এবং এখানে প্রবেশ যাওয়ার জন্য মূল সময়টাই হচ্ছে কিন্তু এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টু ফেব্রুয়ারি, এই যে টাইমটা এখন চলছে, এখনই হচ্ছে তাজমহল ভ্রমণের সঠিক সময়। এখন তাজমহলের অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক যে দূষণ। তাজমহলের পাশে রয়েছে আগ্রা নদীতে তার যে দূষণ আছে, যমুনা নদীতে যে সেই দূষণের একটা প্রভাব পড়ছে তাজমহলের উপরে। এছাড়া মথুরায় রয়েছে তৈল শোধনাগার, যার ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এই জন্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে দিয়েছে এই তৈল শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবুও এই প্রাকৃতিক মানে বায়ু দূষণ কিন্তু এর উপরে মারাত্মক একটা প্রভাব ফেলছে এই তাজমহলের উপরে। এছাড়া দেখো যে তাজমহলের কাছাকাছি কিন্তু সরাসরি পর্যটকরা যেতে পারবে না, তার কারণ হচ্ছে দূষণ। এই জন্য যে গাড়িতে করে মানুষ যায় ওখানে, সে গাড়িটাকে অনেক দূরে রাখতে হয় এবং সেখান থেকে হয় পায়ে হেঁটে নয়তো ইলেকট্রিক বাসে করে কিন্তু তাজমহলে দ্বারে গিয়ে পৌঁছাতে হয়। এই জন্য তাজমহলকে দেখাশোনা করার জন্য যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এ ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপর। এবং এই তাজমহলের লাগোয়া কিন্তু একটা বাজার, বিশেষ তাজমহলের দক্ষিণ দিকে একটা বাজার তৈরি করা হয়েছে,
যাকে আমরা বলবো তাজগঞ্জি, হ্যাঁ, তাজগঞ্জি বা মমতাজবাদ, যেখানে এই কারিগর বলো, সেই সময়কার যারা কারিগর ছিল তাদের প্রয়োজনীয় জিনিস সামগ্রী ওখানে পাওয়া যেতে পারে, বা এখন যারা পর্যটক যায় তাদেরও কিন্তু প্রয়োজনীয় জিনিস সামগ্রী কিন্তু এই তাজগঞ্জি থেকে তারা কালেক্ট করতে পারে। তো যাই হোক, তাজমহল 1983 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায় বিশ্ব হেরিটেজ একটা সাইট হিসেবে, এবং পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হচ্ছে এই তাজমহল। তা তাজমহল সম্পর্কে তোমরা একটু ভালো করে উপলব্ধি করবে, ভালো করে বুঝবে। ভারতবর্ষের একটা জাতীয় প্রতীক, ভারতের নতুন পেহচান বলো বা নতুন ভারতের বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরেছে এই তাজমহল। তাই আমাদের প্রত্যেকের উচিত তাজমহলকে সুন্দর করে সুরক্ষিত করে তাকে গুছিয়ে রাখা এবং তার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসাকে জাগিয়ে রাখা। তো এই তাজমহল নিয়ে তোমরা 1000 শব্দের একটি 1000 শব্দের একটি প্রতিবেদন লিখবে। এই যেভাবে আমি বললাম, ভূমিকা, প্রভাব, বাগান, ইমারত, ভিত্তি, গম্বুজ, মিনার, চূড়া, নির্মাণ, কারিগর, উপাদান, খরচ, ইতিহাস এবং পর্যটন, এই পয়েন্টগুলোকে বেস করে একটা প্যারা করে করে কিন্তু এর অ্যান্সার করতে হবে। এরপরে আমরা এর যে পরবর্তী যে অ্যান্সারটা, এই যে আমি বললাম যে ব্যাখ্যাটুকু আমি দিলাম, বেশি কতটুকু বোঝাতে পেরেছি তোমাদের আমি জানি না, তবে এই কথাগুলোই বা এইভাবেই এরকম পয়েন্ট ধরে ধরে এর উত্তরটি কীভাবে তোমাদের জন্য তোমরা কীভাবে তৈরি করবে সেটা আমি তৈরি করেছি। সেটা এরপরে আমরা অন স্ক্রিনে সেটাই নিয়ে আলোচনা করব। তার প্রত্যেকটি লাইন ধরে ধরে তার ব্যাখ্যা দিয়ে আমি সেটাকে তোমাদের বুঝিয়ে বলবো। এরপরে আমরা তাহলে দেখে নেব আমাদের সেই নোটটি কেমন হবে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিএ হিস্ট্রি অনার্স বা পাস, ফার্স্ট সেমিস্টার তোমাদের এসিসি 1, ফিফথ সেমিস্টার এসিসি A1। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে মিউজিয়াম এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে ঐতিহাসিক পর্যটন, ইন্ডিয়ান ট্যুরিজম। এখানে যে প্রশ্ন 50 নম্বর বা 30 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নটা করবে, এখানে 30 মার্কসও হতে পারে। প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি পরিদর্শন বা তুমি নিজে গেছো, দেখেছো, বা ভার্চুয়াল পরিদর্শন, ইন্টারনেটের মাধ্যমে তোমরা সার্চ করে জানতে পেরেছো, এরকম একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ সম্পর্কে প্রতিবেদন লেখো 1000 শব্দের। দেখো এই অ্যান্সারটি তোমরা কীভাবে করবে। প্রথমে একটা ভূমিকায় আসবো। সম্প্রতি আমার দেখায় একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ হলো তাজমহল। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামীয় স্থাপত্য শৈলীর সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটাই বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল এখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে। এর চারিদিকের ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি করা হয়। এরপরে যে পয়েন্টটি আছে দেখো, প্রভাব। তোমরা এখানে স্ক্রিনশটও দিতে পারো বা লিখে নিতে পারো। দেখো প্রভাবে আছে, দেখো তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য মুঘল স্থাপত্য অনুসারে নির্দিষ্ট কিছু নকশা, যেমন তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরি আমির, সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি হুমায়ুনের মাজার, ইমাদুল মুলকের মাজার, কখনো একে ডাকা হয়েছে শিশু তাজ নামে, এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লির জামা মসজিদ। তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী মুঘল ইমারত সমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথর। শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। পরের পয়েন্ট হচ্ছে বাগান। তাজমহলের সামনে চত্বরে একটি বিরাট বড় চাহারবাগ। মুঘল বাগান পূর্বে 4 অংশে বিভক্ত থাকতো। এটা করা হয়েছিল 300 মিটার গুণ 300 মিটার জায়গা। বাগানের প্রতি চতুর্থাংশে উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে 16টি ফলের বাগানে ভাগ করা হয়েছে। ফুলের বাগানে মাঝার অংশে এবং দরজার মাঝামাঝি অংশে
এবং বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরলৌকিক চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষশোভিত রাস্তা এবং ঝর্ণা আছে। চাহারবাগ ভারতের প্রথম করেছিলেন মুঘল সম্রাট বাবর, যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল। চারবাগ মানেই যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। মুঘল আমলের লেখায় এক ফার্সি মরমীবাদী স্বর্গের বাগানের বর্ণনা দিয়েছিলেন আদর্শ বাগান হিসেবে, যা পূর্ণ থাকবে প্রাচুর্যে। পানি বা জল এই বর্ণনায় একটি বড় ভূমিকা রেখেছে। ওই লেখায় আছে স্বর্গের বাগানের মাঝখানে একটি পাহাড় থেকে তৈরি হয়েছে 4টি নদী, আর তা আলাদা হয়ে বয়ে গেছে বাগানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। প্রায় সব মুঘল চারবাগ সমূহ চতুর্ভুজাকৃতির, যার বাগানের মাঝখানে মাজার বা শিবির থাকে। কিন্তু তাজমহলের ব্যাপারটিতে অন্যগুলোর থেকে আলাদা, কারণ এই মাজার অংশটি বাগানের মাঝখানে হওয়ার বদলে বাগানের এক প্রান্তে অবস্থিত। যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মাহতাব বাগ অন্যরকম তথ্যের আভাস দেয়। যমুনা নদীটি বাগানের নকশা অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তার স্বর্গের নদী হিসেবে অর্থবহ হয়। বাগানের বিন্যাস এবং তার স্থাপত্যের বৈশিষ্ট্য, যেমন এর ঝর্ণা, ইট অথবা মার্বেলের রাস্তা এবং জ্যামিতিক ইটের রেখার ফুলের বিছানা, এগুলোর হুবহু শালিমারের মতো, মানে শালিমার বাগের কথা বলা হচ্ছে। এবং এই ক্রম নকশা করেছেন একই প্রকৌশলী আলী মর্দান। তাহলে বাগানটি করেছেন আলী মর্দান। পরবর্তীকালে বাগানের গোলাপ, ড্যাফিডিল ও বিভিন্ন ফলের গাছসহ অন্যান্য গাছালির অতি প্রাচুর্যের কথা জানা যায়। মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে বাগানেরও অবক্ষয় ঘটে। ইংরেজ শাসনের আমলে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইংরেজরা নেয়। তারা এর প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন করে লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয়। অন্যান্য ইমারত বলতে এখানে তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেয়াল দিয়ে 3 দিক দিয়ে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেওয়াল নেই। এই দেওয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মুমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণত সমাধির মতো। ভিতরের দিকে, মানে যেটা বাগান, দেওয়ালগুলো স্তম্ভ এবং ছাদ সম্বলিত, যা সাধারণত হিন্দু মন্দিরে দেখা যেত এবং পরে মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছিল। দেওয়ালগুলো বিচিত্র গম্বুজাকৃতি ইমারত দিয়ে সংযুক্ত, যা থেকে বেশ কিছু জায়গা নজরে আসে, যা পর্যবেক্ষণ চৌকি হিসেবে ব্যবহার করা হতো, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাজমহলে ঢোকার প্রধান ফটক ও দরজাও তৈরি হয়েছে মার্বেল পাথরে। দরজাটির নকশা ও ধরন মুঘল সম্রাটদের স্থাপত্যের কথাই স্মরণ করিয়ে দেয়। এই খিলানসমূহের আকৃতি হুবহু সমাধির খিলানের অনুরূপ এবং এর পিস্তা খিলান সমাধির ক্যালিগ্রাফি বা চারুলিপির নকশার সাথে মিলিয়ে করা হয়েছে। এর ছাদে অন্যান্য বেলে পাথরের ইমারতের মতোই নকশা করা আছে, সেসব সুন্দর সুন্দর জ্যামিতিক আকৃতির। চত্বরের একেবারে শেষে বেলে পাথরের 2টি বিশাল ইমারত রয়েছে, যার সমাধির দিকের অংশ খোলা, এর পিছন ভাগ পূর্ব পশ্চিম দিকের দেওয়ালের সমান্তরাল। পরের প্যারায় দেখে নাও, দুটো ইমারত দেখতে একেবারে হুবহু যেন আরেকটির প্রতিছবি। পূর্ব দিকের ইমারতটি মসজিদ, অন্যটি হলো জাওয়াব, যার মূল বৈশিষ্ট্য হলো ভারসাম্য রক্ষা করা। মসজিদটির প্রাথমিক নকশা শাহজাহানের তৈরি অন্যান্য ইমারতের মতোই। ইমারতটির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল 1643 খ্রিস্টাব্দে। মুঘল আমলের মসজিদগুলোর নামাজ পড়ার জায়গা 3 ভাগে ভাগ করা থাকতো। তাজমহলের প্রত্যেকটি নামাজ পড়ার জায়গার উপরে বিশাল গম্বুজ আছে, কিন্তু জায়গাটি খোলা। পরের পয়েন্ট, ভিত্তিতে বলা হচ্ছে তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতো মূলত পারস্যদেশীয় বৈশিষ্ট্য। একটি ধনুক আকৃতির দরজা, উপরে বড় গম্বুজ রয়েছে। সমাধিটির একটি বর্গাকার বেদির উপর দাঁড়িয়ে আছে। ভিত্তি কাঠামোটি বিশাল এবং কয়েক কক্ষ বিশিষ্ট। প্রধানত কক্ষটিতে মুমতাজ মহল ও শাহজাহানের সমাধি ফলক বসানো আছে, তাদের কবর রয়েছে এর এক স্তর নিচে। ভিত্তিটি আদতে একটি ঘনক্ষেত্র, প্রতিদিকে প্রায় 55 মিটার। এরপরে গম্বুজ আছে, দেখো সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজই সমাধি সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান, যা প্রায় 35 মিটার। এর উচ্চতা হওয়ার কারণ গম্বুজটি একটি 7 মিটার সমান, যা প্রায় 35 মিটার, একটি 7 মিটার উচ্চতার সিলিন্ডার আকৃতির ড্রামের উপর বসানো। এর আকৃতির কারণে এই গম্বুজটিকে কখনো পেঁয়াজ গম্বুজ বা পেয়ারা গম্বুজ বলে ডাকা হয়। গম্বুজের উপরের দিকে সাজানো হয়েছে একটি পদ্মফুল দিয়ে। গম্বুজের উপরে একটি পুরনো সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্যদেশীয় ও হিন্দু ঐতিহ্যবাহী অলঙ্করণ রয়েছে। এরপরে দেখো চূড়া। বড় গম্বুজের উপর মুকুটের মতো একটি পুরনো মোচাকার চূড়া রয়েছে। চূড়াটি 1800 শতকের আগে স্বর্ণের নির্মিত ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। এই চূড়াটি পারস্যদেশীয় এবং হিন্দুদের শোভাবর্ধক উপাদানের মিলনের উৎকৃষ্ট উদাহরণ। চূড়ার উপরের অংশে আছে একটি চাঁদ, যা ইসলামিক উপাদান, এবং চূড়ার শিং তাক করে আছে স্বর্গ বা বেহেশতের দিকে। পরের প্যারায় দেখো পয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে মিনার।
ছোটো ছোটো পয়েন্ট করে করে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। মিনারগুলো মূল বেদিকার কোণগুলিতে রয়েছে 4টি বড় চৌকি, এর যাদের প্রতিটির উচ্চতা 40 মিটারের বেশি। মিনারগুলোতে তাজমহলের প্রতি সমতার ব্যাপারটি লক্ষ্য করা যায়। চৌকিগুলোর নকশাগুলো করা হয়েছে মসজিদের প্রথাগত মিনারের নকশায়, যেখানে মুয়াজ্জিম নামাজের জন্য আজান দেন। প্রতিটি মিনারের 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতায় ভাগ করা হয়েছে। মিনারের একেবারে উপরে শেষ বারান্দা রয়েছে, যার উপরে সমাধির ছাতাগুলোর একই রকম একটি ছাতা রয়েছে। পরে দেখো রয়েছে নির্মাণ পয়েন্টে বলা হচ্ছে যে তাজমহলের দেওয়াল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল, যার মালিক ছিলেন মহারাজ জয় সিং। শাহজাহান তাকে আগ্রার মাঝখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন। তাজমহলের কাজ শুরু হয় সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। প্রায় 3 একর জায়গাকে খনন করে তাতে আলগা মাটি ফেলা হয় নদীর ক্ষরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় 50 মিটার উঁচু করে সমান করা হয়। তাজমহল 55 মিটার বা সমাধিটিতে নিজে ব্যাসে 18 মিটার এবং উচ্চতায় 24 মিটার 15 কিলোমিটারের একটি ঢালু পথ তৈরি করা হয়েছিল নির্মাণের জন্য। নির্দিষ্ট স্থানে মার্বেল পাথর ও অন্যান্য মালপত্র নেওয়ার জন্য। সমসাময়িক উৎস থেকে জানা যায় 20 থেকে 30টি করে ষাঁড় একসাথে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর উঠানো হতো। পাথর উঠিয়ে ঠিক উচ্চতায় বসাতে কপিকল ব্যবহার করা হতো। গাধা এবং ষাঁড়ের দল কপিকল নাড়াতে শক্তির যোগান দিত। ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল 12 বছর। পুরো এলাকায় বাকি অংশগুলো নির্মাণ করতে লেগেছিল আরও 10 বছর, মোট 22 বছর, 1632 থেকে 1653। এরপরে দেখো কারিগরদের একটা লম্বা তালিকা দেওয়া হয়েছে। তাজমহল কোনো একজন ব্যক্তি দ্বারা নকশা করা নয়। এ ধরনের প্রকল্পে অনেক প্রতিভাধর লোকের প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের বিভিন্ন নাম পাওয়া যায়। দেখো পারস্য দেশীয় স্থপতি ওস্তাদ ঈসা চত্বরের নকশা করার বিশেষ ভূমিকা, অনেক স্থানেই তার নাম পাওয়া যায়। পারস্য দেশের ইরান বলা হচ্ছে বেনারসের পুরু, ফার্সি ভাষায় এক লেখায় তাকে তত্ত্বাবধায়ক স্থপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বড় গম্বুজটি নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আসা ইসমাইল খান, যাকে গোলার্ধের প্রথম নকশাকারী এবং সেই যুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হয়। কাজিম খান লাহোরের বাসিন্দা। বড় গম্বুজের চূড়ায় যে স্বর্ণের দণ্ডটি ছিল তিনি তা গড়েছিলেন। চিরঞ্জি লাল একজন পাথর খোদাইকারক, যিনি দিল্লি থেকে এসেছিলেন, তাকে প্রধান ভাস্কর ও মোজাইক কারক হিসেবে নেওয়া হয়েছে। পারস্যের আমানত খান, যিনি প্রধান চারুলিপিকর ছিলেন। মোহাম্মদ হানিফ রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন। ইরান থেকে মীর আব্দুল করিম এবং মোকারিমাত খান ব্যবস্থাপনা করতেন। মালামাল সামগ্রী ও উপাদান। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়ায় এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এর বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য। আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। ঈষৎ লাল হলুদ বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ঈষৎ কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক। তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্ত মণি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভ খয়েরি সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো হয়েছিল। পরের পয়েন্টটা দেখো, খরচ কত টাকা ব্যয় করা হয়েছে। দেখো তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন, তবে কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক 32 মিলিয়ন টাকা, মানে 3.5 কোটি টাকা, 3 কোটি 20 লাখ খরচ করা হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক, একে অমূল্য বলা যায়। ইতিহাসটি দেখে নাও, মানে তাজমহল নির্মাণ করার পর আজ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই অংশটি কী হবে। দেখো তাজমহল নির্মাণের কাজ শেষ হতে না হতে শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লায় জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। একমাত্র এই ব্যাপারটি তাজমহলের নকশার প্রতিসমতা নষ্ট করেছে। 19 শতকের শেষে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয়। 19 শতকের শেষে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের পরিকল্পনা হাত দেন। বাগানের নকশায় পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করা হয়, যা এখনও রয়েছে। 1942 সালে জার্মানি ও জাপানের বিমান আক্রমণের ভয়ে এবং 1965 ও 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরে পরিবেশ দূষণ, সাথে আছে মধুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
পর্যটন কেন্দ্র, এটি শেষ পয়েন্ট। নির্মাণের পর থেকে তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজাবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরাইখানা ও বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। বর্তমান তাজমহল বছরে 3 লক্ষ পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। তাজমহল দর্শনের সময় আদর্শ সময় অক্টোবর, নভেম্বর, ফেব্রুয়ারি মাসে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ। এই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। খাওয়াস পুরাগুলো পুনরায় পর্যটকদের জন্য চালু করা হয়েছে। শেষ প্যারাতে দেখে নাও কী আছে। বর্তমানে তাজ দর্শনের খরচ ভারতীয়দের জন্য মাত্র 40 টাকা, সার্ক দেশের পর্যটকদের জন্য তাদের প্রবেশ মূল্য 530 টাকা, আর বাকি বিশ্বের জন্য তা 1000 টাকা। 2014 সালের 25শে ডিসেম্বর থেকে তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এই ছিল তোমাদের 50 নম্বরের এবং ফার্স্ট সেমিদের জন্য 30 নম্বরের তাজমহলের উপর প্রতিবেদন। তোমরা এটা করলে আর অন্য কোনো প্রশ্ন করা লাগবে না। মানে এখানে তোমাদের দেওয়া থাকবে হয় স্মৃতিসৌধ লেখো, নতুবা জাদুঘর লেখো বা লেখাগার। তোমরা স্মৃতিসৌধ 100% কমন পাবে, এখানে তাজমহলটি তোমরা লিখবে এবং এটা খুব সুন্দর করে লেখা আছে পয়েন্ট ধরে ধরে 1000 ওয়ার্ডের ভিতরে। তোমরা এটা পয়েন্ট ধরে ধরে ভালো করে মুখস্থ করতে পারবে, লিখে প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় এটা গিয়ে লিখে আসলে ভালো মার্কস ক্যারি করবে। তোমরা এই নোটটি স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো এবং এটা লিখে তোমরা কলেজের স্যারকে দিয়ে কিন্তু যাচাই করে দেখে নিতে পারো। তোমাদের এই পেপারটি যে সাজেশান এবং ফার্স্ট সেমদের জন্য যে সাজেশান বা ফিফথ সেমদের জন্য যে সাজেশান আছে ইন্ডিয়ান ট্যুরিজমের উপর, তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা পারলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটিকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।